ফার্স্ট কন্ডিশনাল উইথ 3 অ্যাডভান্স লার্নিং, তিনটে অ্যাডভান্স লার্নিং এর মাধ্যমে আমরা ফার্স্ট কন্ডিশনাল আলোচনা করব। মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাদের ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হয়ে যাবে। তো চলুন শুরু করি। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমরা এখানে গঠন পাবো হচ্ছে দুইটা। ফার্স্ট কন্ডিশনালে কয়টা গঠন পাবো বলেন? দুইটা এক্সেপশনাল গঠন পাবো ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে। প্রথমেই আমরা এক নম্বরটা একটু দেখি। ইফ প্লাস হোয়েন ইফ অথবা হোয়েন অথবা প্রোভাইডেড, এই তিনটাই কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের লিঙ্কার হিসাবে কাজ করতে পারে। আমাদের অনেকের ধারণা যে শুধু মনে হয় ইফই কন্ডিশনাল সেন্টেন্স, না, মনে রাখতে হবে ইফ, হোয়েন, প্রোভাইডেড এইগুলো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আচ্ছা, যেমন ইফ প্লাস ইফ, হোয়েন, প্রোভাইডেড এগুলোর পরে প্রেজেন্ট ইনডেফিনিট আর আরেকটা হবে ফিউচার ইনডেফিনিট। তো ফিউচার ইনডেফিনিট মানে আমরা জানি নরমাল ফিউচার ইনডেফিনিট টেন্সে মডাল ভার্ব কি হয়? উইল বা শ্যাল প্লাস V1 হয়। এখন এখানে আমি কেন দুইটা স্ট্রাকচার অ্যাপ্লাই করেছি? তো এইগুলো সাধারণত রিয়েল সেন্টেন্স, কিন্তু রিয়েল সেন্টেন্সের আবার ফিউচারের ধরনটা দুই রকম আমরা জানি। যেমন শ্যাল বা উইল দিয়ে জেনারেল ফিউচার, আর আরেকটা ফিউচার আছে ক্যান, মে, মাস্ট, শুড, হ্যাড বেটার। আর এই যে সাধারণ মডেলগুলো আছে, এই মডেলগুলো কিন্তু ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। তাহলে ফার্স্ট কন্ডিশনালে আমরা দুইটা স্ট্রাকচার পাবো। এখানে ইফ এর পাশাপাশি হোয়েনও থাকতে পারে, আবার ওই প্রোভাইডেডও থাকতে পারে, তার মানে এখানে তিনটাই আসতে পারে। সোজা কথা, গঠন হচ্ছে দুইটা নরমালি গঠন, একটা হচ্ছে প্রেজেন্ট, ওই পাশে ফিউচার, আর এই পাশে প্রেজেন্ট, এই পাশে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে অথবা মাস্ট অথবা শুড অথবা হ্যাড বেটার। শুড লিখছি কিন্তু উড কুড মাইট লিখিনি, সাবধান। উড কুড মাইট এই তিনটা চলে যাবে আবার সেকেন্ড থার্ড কন্ডিশনালে। তো এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল। অনেকেই মনে রাখতে পারে না যে শুড কি, তাহলে এখানে আসলো কেন? শুড এটা নরমালি ফিউচার টেন্সকে ইন্ডিকেট করে, এই জন্য আমরা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, যেমন আমরা একটা উদাহরণে যাই। বলছি ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, ইউ উইল লার্ন, তুমি শিখবে। আচ্ছা, সবাই পড়লে কি শিখতে পারে? এটা কিন্তু সত্য, একটা জেনারেল সত্য, কিন্তু এটাকে আপনি একেবারে চিরস্থায়ী সত্য বলতে পারতেছেন না। তো এই ধরনের সত্যকে আমরা ফার্স্ট কন্ডিশনালে ট্রান্সফার করেছি। তা আবার যদি বলি ইফ ইউ আর রেডি, যদি তুমি প্রস্তুত থাকো, ইউ মে স্টার্ট দ্য মেশিন, তুমি মেশিনটি চালাতে পারবে বা পারো, সম্ভাবনা আছে। এখন এই যে মে স্টার্ট, এইটাও কিন্তু এক ধরনের ফিউচার, বাট অনেকে এটা জানতেনই না যে এখানে মে, তারপর হচ্ছে মাস্ট, শুড, হ্যাড বেটার এগুলো দিয়েও কিন্তু ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে। বি কেয়ারফুল। তাহলে মে, মাস্ট, শুড যে কোনো একটা আপনি এখানে বসাতে পারেন। আপনি বলতে পারেন ইউ মাস্ট স্টার্ট দ্য মেশিন, ইউ হ্যাড বেটার স্টার্ট দ্য মেশিন, যেটাই ব্যবহার করেন আপনি চাইলে ইউজ করতে পারেন। ইউ ক্যান স্টার্ট দ্য মেশিন তাও দিতে পারবেন। ইউ উইল স্টার্ট দ্য মেশিন আপনি ওই ফিউচার দিয়েও করতে পারবেন। হ্যাঁ, ইউ উইল স্টার্ট দ্য মেশিন তাও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। তার মানে বোঝাতে চাচ্ছি ফার্স্ট কন্ডিশনালকে আপনি ওই যে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, শুড, হ্যাড বেটার এই সবগুলো দিয়েই করতে পারবেন মেইন ক্লজ অংশটাকে। পরেরটা কোন ক্লজ? মেইন ক্লজ। আর এটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এটার নাম হলো ইফ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা কন্ডিশনাল ক্লজ, আর পরেরটা হলো রেজাল্ট ক্লজ। মনে থাকবে? তাহলে আমি আবার বলতেছি, ফার্স্ট কন্ডিশনালের রেজাল্ট ক্লজে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, শুড, হ্যাড বেটার সবগুলো ব্যবহার করা যাবে। আশা করি ঘটনাটা ক্লিয়ার। এইবার আসেন ফার্স্ট কন্ডিশনাল একটা এক্সট্রা রুলস। ফার্স্ট কন্ডিশনালে হোপের ব্যবহার। ফার্স্ট কন্ডিশনালে হোপের ব্যবহার। হোপ কখন ইউজ হতে পারে? ইফ এর পরিবর্তে আমরা আই হোপ কথাটাকে আনতে পারি। ইফ মানে যদি, তো আই হোপ কথাটা অনেক সময় যদি অর্থে মিনিং হয়, যে যদি তুমি আসো তাহলে আমি যাব, এরকম। ঠিক আছে, আই হোপ তুমি আসবে, বা আই হোপ যদি ইউ কাম, তুমি আসো। তার মানে এখানে আই হোপ কথাটা প্রেজেন্ট টেন্সে ইফ এর ন্যায় কাজ করে, এটা মনে রাখেন। তো আই হোপ এর পরে নরমালি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার টেন্স ব্যবহার হতে পারে। এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে তখন। যেমন একটা উদাহরণ দেখেন, বলছি ইফ হি কামস হিয়ার, যদি সে এখানে আসে। এটাকে আপনি ইফ চেঞ্জ করে কি বসালেন? আই হোপ। জাস্ট এটুকু ইউজ করা যাবে যে আই হোপ যদি হি কামস হিয়ার, সে এখানে আসে। একই কথা, ইফ হি কামস হিয়ার, যদি সে এখানে আসে। ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা? ইফ হি কামস হিয়ার, যদি সে এখানে আসে, অথবা আই হোপ হি কামস হিয়ার, হ্যাঁ, যদি সে এখানে আসে। তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সামনে আই হোপ ব্যবহার হতে পারে, বা ফার্স্ট কন্ডিশনালে ইফ এর পরিবর্তে আমরা আই হোপ ব্যবহার করতে পারি। মনে থাকবে? ওকে, এখন আমরা চলে যাব প্রচন্ড কিছু উদাহরণ দেখব। উদাহরণ দেখে বিষয়টাকে ক্লিয়ার হওয়ার আরো চেষ্টা করব।
ফার্স্ট কন্ডিশনালে কিছু অ্যাডভান্স লার্নিং আছে, তিনটা অ্যাডভান্স লার্নিং আছে। অ্যাডভান্স লার্নিং তিনটা জরুরি। ফার্স্ট কন্ডিশনালে তিনটা অ্যাডভান্স লার্নিং আছে। অ্যাডভান্স লার্নিং গুলো একটু দেখি। এক নম্বর হচ্ছে অ্যাডভান্স লার্নিং গুলো আমরা একটু দেখি। দেখেন অ্যাডভান্স লার্নিং এক নম্বর হচ্ছে ইফ এর পরিবর্তে হোয়েন প্রোভাইডেড থাকতে পারে, এটা আমরা অলরেডি বুঝে ফেলছি। শর্তমূলক বাক্যে জোর প্রধানে ডু প্লাস মেইন ভার্ব থাকতে পারে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। মানে নরমালি আমরা কোন সেন্টেন্সে শর্তমূলক বাক্য মানে কোনটা, ওই যে ইফ যুক্ত যে বাক্যটা, সেইটাতে মেইন ভার্বের সামনে কি থাকতে পারে, ডু থাকতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, মানে বিগত সালে কোশ্চেন আসছে এইভাবে, হ্যাঁ, এই জন্য অ্যাডভান্স লার্নিং গুলো শিখে রাখতে হবে। 3 নাম্বার, বাধ্যবাধকতা বোঝাতে মেইন ক্লজে সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভি1 বসতে পারে। কোন ক্লজে? মেইন ক্লজে। আর আগেরটা কোথায় দিয়েছি? শর্তমূলক বাক্যে মানে ইফ ক্লজে। খুব সাবধান, কোন ক্লজ নিয়ে কথা বলতেছি বুঝেন, একটু পরে উদাহরণ দিব কিন্তু। তো আবার বলতেছি, শর্তমূলক বাক্যে মানে ইফ যুক্ত বাক্যে জোর প্রদানের ক্ষেত্রে মেইন ভার্বের সামনে ডু আসতে পারে, ভয় পাবেন না। বাধ্যতামূলক বোঝাতে মেইন ক্লজে মানে ইফ ছাড়া যে ক্লজটা, সেখানে ওই যে আমরা বলছিলাম শ্যাল, ক্যান, মে, মাইট, ওইগুলোর পরিবর্তে কি আসতে পারে? হ্যাভ টু অথবা হ্যাজ টু আসতে পারে। খুবই সাবধান, চলে আসেন, ভয় পাবেন না, জাস্ট সলভ করে যান। আসেন, এখানে 6টা উদাহরণ রাখছি, আশা করি পারবেন। যেমন 1 নম্বর বলছি, দ্য ডগ ড্যাশ প্রোভাইডেড ইউ পুল ইটস বার্ক। আচ্ছা, এখানে বার্কটা হচ্ছে অপশনে অ্যান্সার করব। তো প্রোভাইডেড শব্দটা যদি কেউ না জানেন আগে থেকে, তাহলে কিন্তু সে ধরতেই পারবে না যে এটা কন্ডিশনাল সেন্টেন্সে আছে। আপনাকে যে ইনফরমেশন দিয়ে ক্লাস তৈরি করলাম, এই ইনফরমেশন কেউ আপনাদেরকে সাধারণত দেয় না। তো প্রোভাইডেড মানে আমরা কি জানি? যদি। তো এটা ইফ হিসাবে মনে মনে চিন্তা করেন, এখানে ইফ যুক্ত অংশ পরে চলে গেছে। তার মানে ইফ ইউ পুল ইটস টেইল, যদি তুমি এটা লেজ ধরে টানো, হ্যাঁ, তাহলে এটা বলতে কাকে বোঝানো হচ্ছে? ডগ। যদি তুমি ডগের লেজ ধরে টানো, তাহলে ডগটা কি করবে? বার্ক করবে। এখন এই বার্ক আপনি এখানে কোন টেন্স ইউজ করবেন বলেন? এটা কি ইফ যুক্ত ক্লজ না মেইন ক্লজ? মেইন ক্লজ। সো ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট টেন্সে আছে, মেইন ক্লজটা আপনি কোন টেন্সে ব্যবহার করবেন? ফার্স্ট কন্ডিশনাল। তো অ্যানসার হবে হচ্ছে, বলেন কি অ্যানসার হবে? উইল বার্ক। দ্য ডগ উইল বার্ক মানে কুকুরটি ঘেউ ঘেউ করবে। যদি তুমি এটা লেজ ধরে টানো, তাহলে কুকুর কি ঘেউ ঘেউ করবে? ঘেউ ঘেউ করবে, উইল বার্ক। 2 নাম্বার, হোয়েন হি ওয়ার্কস হার্ড, এখানে হোয়েন দ্বারা কন্ডিশনাল হয়েছে। যখন সে কঠোর পরিশ্রম করে, হি উইল সাকসিড অথবা সাকসিড, কোনটা অ্যান্সার হতে পারে? 2 নাম্বারটা, উইল সাকসিড নাকি সাকসিড? এটা অ্যান্সার হবে উইল সাকসিড। যদি উইল সাকসিড না থাকে, এখানে সাকসিডস চাইলে সেটা আবার জিরো কন্ডিশনালে যাইতে পারে, কিন্তু আমরা জিরো কন্ডিশনাল নেব না, আমরা এটাকে ফার্স্ট কন্ডিশনালে ব্যবহার করব। কারণ সে কঠোর পরিশ্রম করছে, এই কারণে সাকসেস হবে। কঠোর পরিশ্রম করলে যে আজীবন সাকসেস হয় এমনটা নয়। এই জন্য আমরা সবসময় যে এটাকে ফিউচারে নেব বা জেনারেল সত্য হিসাবে নেব, এই জন্য অ্যান্সার হবে উইল সাকসিড। আর সাকসিড হচ্ছে ভি1। সাকসিড কথাটা হলো ভি1। মনে রাখবেন, সাকসেস শব্দটা হলো অ্যাডজেটিভ। সাকসেস শব্দটা অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ, আর সাকসিড হচ্ছে ভার্ব। 3 নাম্বার, ইফ হি হ্যাজ টাইম, যদি তার সময় থাকে, হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে। এখন দেখেন, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? ইফ যুক্ত অংশ, তাহলে অপর অংশ আমাকে ফিউচার টেন্সে ইউজ করতে হবে। তো হি ড্যাশ নেক্সট ফ্রাইডে, এখানে আবার নেক্সট ফ্রাইডে আসেও। তো ভিজিটস নাকি উইল ভিজিট? অ্যান্সার হবে উইল ভিজিট। তো প্রশ্নের ক্ষেত্রে যদি এমসিকিউ ওয়ালা প্রশ্নে উইল ভিজিট না থাকে, তাহলে কিন্তু আপনারা শুধু ভিজিটসও লিখতে পারবেন, কোনো ভুল হবে না, মনে থাকবে। আবার এই কোশ্চেনটা আপনি উইলের জায়গায় ক্যান ভিজিট, মে ভিজিট, হ্যাড বেটার ভিজিট, এগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে যেটা সুযোগ থাকবে সেটাই অ্যান্সার করব। আর নরমাল লিখিতের ক্ষেত্রে আপনি সবগুলোই পারবেন। 4 নাম্বার, ইফ হি ড্যাশ আই হ্যাভ টু গো, এই যে দেখেন আই হ্যাভ টু গো আছে না? তো এটা কিন্তু মেইন ক্লজ। সো নরমালি মেইন ক্লজটা হওয়ার কথা ছিল কি? ওই যে সাধারণ ফিউচার টেন্সে শ্যাল, উইল, ক্যান, মে এগুলো দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে শ্যাল, উইল, ক্যান, মে কোনোটাই নাই। এখন কেউ যদি এইটুক দেখে না বুঝতে পারে যে এটা কোন কন্ডিশনাল, তার জন্য এটা ব্যর্থতা। সেটার জন্যই অ্যাডভান্স লার্নিংটা এক্সপার্ট ইংলিশ থেকে দেখালাম। অ্যাডভান্স লার্নিংটা কি? অ্যাডভান্স লার্নিং হচ্ছে যে হ্যাভ টুকেই আপনাকে ভাবতে হবে এরকমটা। জিনিসটা আসলে এরকম ছিল যে আই মাস্ট গো, আই মাস্ট গো ছিল। সো মাস্টটাকেই পরিবর্তন করে এখানে হ্যাভ টু লেখা হয়েছে। আবার কেউ যদি মনে করে মাস্ট না, এখানে উইল ছিল, তাও ভাবতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই।
তো এইটা হলো মূলত নরমাল একটা ফিউচার টেন্স। তো ইফ হি, তাহলে এখানে কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স হবে। সো চিরস্থায়ীভাবে মনে রাখেন একটা কথা, ইফ যুক্ত অংশে কিন্তু কখনোই ফিউচার টেন্স হয় না। ইফ যুক্ত অংশ, ইফ যুক্ত অংশ মানে কি, যেটা কন্ডিশনাল সেন্টেন্স, সেটা কন্ডিশনাল ক্লজ, সেই ক্লজটাতে কখনো ফিউচার টেন্স হয় না। ফিউচার টেন্স হয় মেইন পার্টে বা মেইন ক্লজের পার্টে ফিউচার টেন্স হয়ে থাকে, মনে থাকবে। আচ্ছা, তাহলে এখানে ইফ হি, এরপরে হবে প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স হবে হলো কামস, ইফ হি কামস। 5 নাম্বার, হোয়েন ইউ হেল্প মি, যখন তুমি আমায় সাহায্য করো, হোয়েন যুক্ত অংশ, শর্ত যুক্ত অংশ, প্রেজেন্ট টেন্স। অপর অংশ ফিউচার টেন্স করবেন, রিমেইন, উইল রিমেইন, উইল রিমেইন। আপনি যেহেতু লিখিত উত্তর প্রশ্ন দিয়েছি, আপনি উইল রিমেইন এর জায়গায় মাস্ট রিমেইন, ক্যান রিমেইন এরকমও ব্যবহার করতে পারেন, হ্যাভ টু রিমেইনও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, সবগুলোই মিনিং দিতে পারবে, একই রকম মিনিং দিবে। হোয়েন ইউ হেল্প মি, যখন তুমি আমাকে সাহায্য করো, আই মাস্ট গ্রেটফুল, আমি অবশ্যই, আই মাস্ট রিমেইন গ্রেটফুল, আমি অবশ্যই গ্রেটফুল থাকবো, হ্যাঁ এরকম বলতে পারেন, কোনো সমস্যা নাই। আই উইল রিমেইন গ্রেটফুল, আমি গ্রেটফুল বা কৃতজ্ঞ থাকবো বলতে পারবেন, কোনো সমস্যা নাই। 6 নাম্বার, ইফ দে ডু স্পিক নাথিং, এই যে যদি কেউ এই ডু এর ব্যবহারটা না জানে, ডু শব্দটা বিভিন্ন সেন্টেন্সে অযথাই যখন মাঝখানে পুশ করে দিবে, তখন বুঝবেন, মানে এটা কিন্তু নেগেটিভ করার জন্য বলে নাই। স্পিক একটা মেইন ভার্ব, আর মেইন ভার্বের সামনে কিছু নাই, বলা নাই, করা নাই, একখান ডু করে দিয়েছে। এর মানে হলো এই সেন্টেন্সটাকে স্পেশালি এটাকে এমফাসাইজ করা হচ্ছে। কিভাবে এমফাসাইজ করা হচ্ছে? ইফ দে ডু স্পিক নাথিং, যদি তারা কোনো কিছু নাই বলে, তার মানে কি, ফোর্সটা কি, যদি সে কোনো কিছু নাই বলে, হ্যাঁ তার মানে কি, এই যে এই বলাটাকে জোর দেওয়া হচ্ছে। তারপরে দে উইল বি পানিশড, তারা কি হবে, তারা শাস্তি পাবে। এটা আবার উইল বি পানিশড দেখে আবার কেউ ভয় পাচ্ছেন নাকি জানি না। উইল বি পানিশ, নরমালি উইল পানিশ অ্যাক্টিভ ভয়েস, কিন্তু এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। ফার্স্ট কন্ডিশনালে ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েসও হতে পারে, এটা নিয়েও কোনো ভয় পাওয়ার কারণ নাই। এখানে প্যাসিভ ভয়েস উইল বি পানিশড, উইল বি পানিশড। নরমালি কিন্তু অ্যাক্টিভ ভয়েস হলে দে উইল পানিশ কথাটা থাকতো, বাট এখানে তারা কাউকে পানিশ করবে না, বরং তারাই পানিশড হবে, এই কারণে প্যাসিভ মোডে ব্যবহার করা হয়েছে। তো এই কোশ্চেন দেখে এটা সরাসরি আপনাদেরকে পুরো বাক্যটাই দেওয়া হয়েছে, এটাতে কোনো অপশন দেওয়া হয় নাই। সো আশা করি আপনাদের এই 6টা কোশ্চেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার যদি হয়ে থাকেন তাহলে আরেকবার একটু জাস্ট চোখ ফেলে নেন। দ্য ডগ এখানে হবে উইল বার্ক, অথবা উইল বার্কের জায়গায় আপনি যে কোনো ফিউচার দিতে পারেন, ক্যান বার্ক, কুড দিতে পারবেন না, হ্যাঁ না। হোয়েন হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড, ইফ হি হ্যাজ টাইম এখানে হবে হি উইল ভিজিট, ইফ হি এখানে কামস আই মাস্ট গো, অথবা আই হ্যাভ টু গো, হ্যাভ টু একটা এক্সেপশনাল রুলস। আবার এখানে হোয়েন দিয়ে তৈরি হয়েছে, আর এটা হলো ডু এক্সট্রা ব্যবহার হতে পারে। ওকে, এখন দেখবো এই যে আলোচনাগুলো দেখালাম, বিগত সালে প্রচুর সংখ্যক প্র্যাকটিস আছে। আমরা এখানে 15টা উদাহরণ আনছি, একটু দেখেন, বলেন আমাকে একটু বলার চেষ্টা করেন। এখন এবার আপনাদের পারফরমেন্স দেখি, ঝটপট কমেন্ট করতে হবে। আই স্টিল ফিল ভেরি টায়ার্ড ড্যাশ ইন দ্য মর্নিং, আমি এখনো প্রচুর ক্লান্তি অনুভব করছি ড্যাশ ইন দ্য মর্নিং। সো এইখানে এইটা একটা মেইন ক্লজ, এখানে আগে চলে আসছে রেজাল্ট ক্লজ বা মেইন ক্লজ, যেটাকে বলি মেইন ক্লজ বা রেজাল্ট ক্লজ, একই কথা। আচ্ছা, বাকি অংশ কন্ডিশনে ফেলতে হবে। তো কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি যে হোয়াইল না, অ্যাজ না, ইফ বা হোয়েন ব্যবহার হতে পারে। সো এটার অ্যান্সার হচ্ছে আপনার 1-এর এ নাম্বার, 1-এর এ। ওকে, বুঝছেন তো সবাই? কন্ডিশনাল সেন্টেন্স বাংলাটা কি? হোয়েন আই ওয়েক আপ, যখন আমি উঠেছিলাম, আই স্টিল ফিল ভেরি টায়ার্ড, আমি তখনও কি অনুভব করছি যে আমি ক্লান্ত। 2 এবং 3 নাম্বার। 2 নাম্বার বলছে দ্য প্লেন উইল টেক অফ ইন, এই যে দেখেন, এখানে দেখেন গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলছেন, দ্য প্লেন উইল টেক অফ, মানে এই টেক অফ মানে উড্ডয়ন করা, মানে উড়বে, ছেড়ে যাবে। দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম, এই যে প্রোভাইডেড কথাটা আছে না, দেখেন প্রোভাইডেড শব্দটা এখানে যদি কেউ এইটার রিপ্লেস ওয়ার্ড না জানতো, তাহলে কিন্তু সে হিমশিম খেয়ে যাবে পরীক্ষার হলে। প্রোভাইডেড হচ্ছে একটা ইফ এর মতোই, বাংলা হচ্ছে যদি। তো প্রোভাইডেড মানে যদি বা শর্ত থাকে, যে এরকম অর্থ দেয় আর কি। তো ইফ দ্য ওয়েদার, যদি আবহাওয়া, কি এখন বলেন এটা প্রেজেন্ট টেন্স হবে, কারণ এই পাশে ফিউচার টেন্স অলরেডি করা আছে। হ্যাঁ, এটা হলো মেইন ক্লজের পার্ট, ফিউচার করা আছে, তাহলে শর্তযুক্ত অংশ হবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট অ্যান্সার হলে অ্যান্সার হবে কোনটা বলেন? ইজ গুড। যদি আবহাওয়াটা ভালো থাকে, ভালো হয়, তাহলে প্লেন উড্ডয়ন করবে বা প্লেন ছাড়বে। 2 এর অ্যান্সার কি বলেন? বি নাম্বার।
3 নাম্বার বলছে if the dash arrive late they will have to get their own meal। এই যে they will have, এটা হলো প্রেজেন্ট টেন্স, will প্লাস v1। এখন ওইটা হলো রেজাল্ট ক্লজ। আর ইফ যুক্ত অংশ কি কোনোদিন ফিউচার টেন্স হবে? আমি কিন্তু বহুতবার বলে রাখছি ইফ যুক্ত অংশ কখনো ফিউচার হবে না কন্ডিশনালে। কন্ডিশনালে ইফ যুক্ত অংশ হয় প্রেজেন্ট, না হলে পাস্ট ইনডিফিনিট, না হলে পাস্ট পারফেক্ট। এই তিনটা টেন্স পাবেন ইফের সাথে, আর কোনো টেন্স পাবেন না ইফের সাথে। যা পাবেন সব ভুল, মনে থাকবে ইফের সাথে 3 ধরনের ক্লজ থাকে, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হলো পাস্ট ইনডিফিনিট, আর হলো পাস্ট পারফেক্ট। এই 3টা ক্লজই থাকতে পারবে। তাহলে ইফের সাথে আপনি হলো অবশ্যই পাস্ট এই হ্যাড ইউজ করতে পারবেন না, কারণ ওই পাশে প্রেজেন্ট আছে। শুড হবে না, ফিউচার টেন্স হবে না, কারণ এখানে অ্যারাইভ তো v1 অলরেডি আছে। ডু দিবেন না, এটাকে জোর প্রদান করার জন্য ডু দিতে পারেন, হ্যাঁ অবশ্যই দিতে হবে এখানে, তাছাড়া তো কোনো সুযোগও নাই। কারণ আপনি উড দিলে এটা ফিউচার সেন্সে নিয়ে যাচ্ছে, আবার হ্যাড দিলে এখানে অ্যারাইভড নাই, শুধু অ্যারাইভ আছে। তো আপনি এখানে শুধুমাত্র এই বাক্যটাতে ডু ব্যবহার করতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে জানেন, এই ডু কিন্তু কোনো স্ট্রাকচারে নাই, এইটা জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য দিয়েছে। হ্যাঁ এই প্রশ্নটায় তো এখানে ডু বসে জাস্ট এখানে আপনি ডু ছাড়া সেন্টেন্সটা কমপ্লিট। ইফ দে অ্যারাইভ লেট দে উইল হ্যাভ টু গেট দেয়ার ওন মিল। যদি তারা দেরিতে ওঠে তাহলে তাদের নিজেদের খাবার নিজেদের তৈরি করতে হবে। সো এখানে ডু দিয়ে জাস্ট এটাকে ফোর্স দেওয়া হয়েছে। কন্ডিশনাল সেন্টেন্সের এখানে কোনো আর ব্যবহারই নাই, জাস্ট কন্ডিশনাল সেন্টেন্সকে কাজে লাগিয়ে আপনাকে হিমশিম খাওয়াচ্ছে। ক্লিয়ার? 3-এর অ্যান্সার হলো সি নাম্বার। আশা করি এই অ্যাডভান্স লার্নিং গুলো আপনাদেরকে খুব হেল্প করবে। আগামীর পরীক্ষায় এগুলো থেকে কোশ্চেন আসবে। কেউ পড়াবে না আপনাদেরকে, এগুলো কেউ পড়াবে না, কারো এরকম সাধ্য নাই বা চেষ্টা করে না। 4 নাম্বার, ইফ ইউ লস ইউর ক্রেডিট কার্ড, যদি তুমি তোমার ক্রেডিট কার্ডটা হারাই ফেলো বা ক্রেডিট কার্ডটা হারাও, তাহলে কি ঘটবে? যদি তোমার ক্রেডিট কার্ডটা হারাও ড্যাশ, এটা সপ্তম বিজনেস পরীক্ষা আসছে। মেইন ক্লজে আমাকে শূন্যস্থান দিয়েছে। মেইন ক্লজে ইউ হ্যাভ টু রিং দ্য ব্যাংক, ইউ হ্যাভ টু রিং দ্য ব্যাংক, ইউ মাস্ট টু, মাস্টের সাথে টু হয় না। ইউ শুড বি রিং, শুড বির পরে শুধু রিং হয় না, এগুলো জেনারেলি ভুল। হ্যাভ টু রিং অথবা হ্যাড টু রিং, আমরা হ্যাড টু নিতে পারবো না, কারণ পাস্ট টেন্সের ছোঁয়া দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে। সো এইখানে এই যে হ্যাভ টু, এই যে আমরা একটু আগে দেখেছি না যে ফার্স্ট কন্ডিশনারে ক্যান, উইল, মে, হ্যাঁ মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো বসতে পারে। তো 4-এর অ্যান্সারটা বি নাম্বার। বলেন এগুলো কি অ্যাডভান্স লার্নিং না? এগুলো অ্যাডভান্স লার্নিং। এই কঠিন প্রশ্নগুলো কিন্তু অনেক বই ব্যবহার করে না, দেয় না, বাট এগুলো থেকে প্রচুর প্রশ্ন এখন আসতেছে। 4 নাম্বার বি নাম্বার অ্যান্সার। নেক্সট 5, ইফ দ্য প্রাইস ইজ লো দ্য ডিমান্ড ড্যাশ, যদি প্রাইসটা কি হয় লো হয়, দ্য ডিমান্ড, ডিমান্ডটা কি হবে? খুবই এই যে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স, ডিমান্ডটা কি হবে? এইটা অনেকে বলতে পারেন যে ভাই এটা তো একটা চিরন্তন সত্য বাক্য। হ্যাঁ অর্থনীতির ভাষায় বলে যে প্রাইস কমে গেলে দাম আর ডিমান্ড কি হয়? হ্যাঁ মূল্য কমে গেলে ডিমান্ড বাড়ে। এটা চিরস্থায়ী এক প্রকার সত্যের মতো। তো এই সেন্টেন্সে কি কোথাও সেই জিরো কন্ডিশন অ্যাপ্লাইয়ের সুযোগ আছে? নাই। তো অপশন যেহেতু দিয়ে রাখছে তার মানে আমাকে জিরো এর সুযোগ নাই, জিরো কন্ডিশন কোথাও করা নাই, তো আমাকে ফার্স্ট কন্ডিশনাল ইউজ করতে পারবো। দ্য ডিমান্ড ইজ ইনক্রিজড, প্যাসিভ মুডে এটা করা যায়, কিন্তু আসলে এখানে ডিমান্ডের বেলায় প্যাসিভ মুড হয় না, এটা অ্যাক্টিভ মুড হলে হয়তো। ডিমান্ড ইনক্রিজেস, সিআরইএসইএস ইনক্রিজেস, অথবা আপনাকে বলতে হবে উইল ইনক্রিজ। এটা হলো ফার্স্ট কন্ডিশনালে আপনি উত্তর করতে পারবেন। আর অপশনে জিরো কন্ডিশনের সুযোগ নাই, সুযোগ নাই, এটা প্যাসিভ মুডে আছে, কিন্তু দা ডিমান্ড, এই চাহিদাটা অটোমেটিক বৃদ্ধি পায় বাজারের, এটাকে এই ডিমান্ডকে অ্যাক্টিভ সাবজেক্ট ধরা হয়, এগুলো বলা হয় পার্সনিফিকেশন আর কি। ঠিক আছে? তো 5-এর অ্যান্সারটা হচ্ছে 4 নাম্বার। পারবো না সবাই ফার্স্ট কন্ডিশনাল নিয়ে? 6 নাম্বার বলেন। 6 নাম্বার বলছে ইফ শি ড্যাশ হার আইডেন্টিটি কার্ড শি ড্যাশ ইন ট্রাবল, যদি সে তার আইডেন্টিটি কার্ডটা হারাই ফেলে শি ড্যাশ ইন ট্রাবল, সে খুব সমস্যায় পড়বে। এটা এখন এই প্রশ্নটা একটু কঠিন, কেন দুইটা শূন্যস্থান দিয়েছে, তাহলে আপনাকে দুই পাশে চুজ করতে হবে, যে দুই পাশে আমরা কি করব সেটা চুজ করতে হবে। কিভাবে আমরা চুজটা করব? ইফ শি ড্যাশ হার আইডেন্টিটি কার্ড, এখন আপনি এই ইফ যুক্ত অংশে আপনাদের একটা কথা বলছিলাম, মনে আছে কিনা? ইফ যুক্ত অংশে কখনোই ফিউচার টেন্স হয় না, এই কথাটা বারবার বলতেছি। সাবঅর্ডিনেট ক্লজে কখনো এখানে ফিউচার টেন্স হবে না ইফ এর সাথে। তো যেহেতু প্রথম অপশনে আপনি ফিউচার টেন্স নিতেই পারবেন না, তাহলে উইল গুলা বাদ। আচ্ছা এটা বাদ দিলাম, এবার দ্বিতীয় অপশনে আসেন। দ্বিতীয় অপশনে আপনি যেহেতু এই পাশে প্রেজেন্ট টেন্স আপনি যদি ইউজ করেন, লস
লসেস লসেস, এই তিনটার মধ্যে আপনি আবার একটু বাছাই করতে পারবেন কিভাবে বলেন তো। শি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস হওয়ার কথা ছিল, তো এখানে শুধু লস আছে, এটা ভুল। তো এখানে উত্তর হতে পারে লসেস অথবা লসেস গেল। এরপরে দ্বিতীয় শূন্যস্থানের জন্য উইল বি অথবা উড বি। আপনি যদি প্রথম শূন্যস্থানে লসেস অথবা লসেস দেন, তার মানে প্রেজেন্ট টেন্স আপনি যদি ইফ যুক্তের সাথে ব্যবহার করেন, তাহলে অপর অংশে ফিউচার ইনডেফিনিট, আই মিন এটা হবে ফার্স্ট কন্ডিশনাল। সো অ্যান্সার হবে উইল বি। উড হওয়ার কোনো সুযোগ নাই, কারণ উড কুড মাইট হয়ে থাকে হলো সেকেন্ড কন্ডিশনালে। বুঝাইতে পারছি? সো দেখছেন কোশ্চেনগুলো কিন্তু একটু থেকে একটু কঠিন করে সুন্দর করে আপনাদের জন্য সাজাইছি। আশা করি এইভাবে পড়লে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এবং 7 নম্বর প্রশ্নটা বলেন। 7 নম্বরটা আরেকটু একটা এক্সেপশনাল কোশ্চেন দিলাম 7। তো 7 নম্বর করেন। ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে কিনা? প্রচুর উদাহরণ দিয়ে আপনাদেরকে ধারণা ক্লিয়ার করব, কোনো সমস্যা নাই। 7 নম্বর বলছে যে ইফ সার্ভিসেস আর ইনক্রিজড, যদি সেবাগুলো বৃদ্ধি করা হয়, ট্যাক্সেস, তাহলে ট্যাক্সের পরিমাণটা কি নরমালি বাড়বে, তাই না? সেবার মান সরকার যদি বাড়ায় দেয় তাহলে ট্যাক্সও বাড়াই দিবে, খুবই স্বাভাবিক কথাবার্তা। তো এখানে দেখেন, তাহলে আমরা সার্ভিসেস আর ইনক্রিজ ট্যাক্সেস, এখানে অ্যান্সার হবে হলো এই উইল প্রবাবলি গো আপ, অথবা গোয়িং তো হবেই না, প্রবাবলি গো আপ, উইল প্রবাবলি গো আপ, প্রবাবলি আপ, এখানে কোনো ভার্বই নাই। সো উইল প্রবাবলি গো আপ, প্রবাবলি গো আপ। এখন দেখেন এই দুটোর মধ্যে পার্থক্য কি? ট্যাক্সেস প্লুরাল নাউন, ঠিক আছে। এখন আপনি অ্যান্সার করতে পারবেন সি নাম্বার। কেন? এটা হচ্ছে ফিউচার টেন্স হবে, কারণ সব সময় যে সেবার মান বাড়ালে আপনার ট্যাক্স বাড়াবে এটা তো চিরন্তন সত্য না। বিজ্ঞান দ্বারা সত্য হলে আপনি সেটাকে করতে পারতেন, এইটা প্রবাবলি গো আপ করতে পারতেন। কিন্তু যেহেতু সাধারণ সত্য, এটা ফিউচার টেন্স, ঘটতেও পারে নাও পারে, সত্য বলে ধরে নেওয়া, এটা হলো উইল প্রবাবলি গো আপ। উত্তর হবে সি নাম্বার। দেখছেন এই কোশ্চেনটা ব্যালেন্স টোফেল পেজ নাম্বার 100-তে আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই ছিল আপনাদের জন্য 7টা প্রশ্ন। এইবার হলো বাকি 8টা কোশ্চেন আসে, ঝটিকা সলভ হবে, ঠিক আছে? ঝটিকা সলভ হবে 8 থেকে বাকি অংশ। এতক্ষণ বুঝে বুঝে সলভ করছি, আর এখন হলো ধামাধাম সলভ হবে। 8 নাম্বার, ইফ উই ইট সোডিয়াম ফুড আওয়ার জেনারেল হেলথ। কমেন্ট করতে হবে না, শুধু উত্তর করেন মনে মনে। আওয়ার জেনারেল হেলথ জাস্ট বেটার, এটা হবে অ্যান্সার উইল বি। অ্যান্সার হবে উইল বি। ইউ উইল সুন বি এবল টু উইন ইফ ইউ ড্যাশ হার্ড, ইফ ইউ প্র্যাকটিস হার্ড, ইফ ইউ প্র্যাকটিস হার্ড। ওকে, আচ্ছা, এইভাবে আপনাদের জন্য প্রচুর প্রশ্ন রাখা ছিল, এগুলার কথা বলবো না, সব আপনারা আসলে আশা করি নিজেরা এক্সপার্ট ইংলিশ বইতে এগুলো পাবেন, সেখান থেকে পার্ট করে নেবেন। আজকের মতো আলোচনা এই সবগুলো প্রশ্ন দিয়ে এখানেই শেষ করছি। 15টা এমসিকিউ সলভ করে দেখালাম, 7টা করে দেখালাম, বাকিগুলো আপনারা এক্সপার্ট বই থেকেও সলভ করতে পারবেন, ঠিক আছে? এই ছিল আপনাদের সাথে ফার্স্ট কন্ডিশনালের ইন ডিটেইলস। তো ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আর কারো কোনো সমস্যা আশা করি কখনো থাকবে না। সো ভালো লাগলে এই সংক্রান্ত আরো প্রচুর 100-200 উদাহরণ আছে এক্সপার্ট ইংলিশ বইতে, যাদের কাছে বই আছে সেখান থেকে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? ভালো থাকেন, ধন্যবাদ।